মা বাবাকে কষ্ট দিয়েন না, আপনার জন্য তারা পাগল প্রায় হয়ে গেছেন। তারপর চেক আপ শেষে চলে গেল। অনুরূপ রেভান আর সাইফুর রাত 10টায় বাসায় ফিরল। চৈতি ওদের জন্য অপেক্ষা করে আছে। ওরা ফিরতেই বলল, হাত মুখ ধুয়ে খেতে আসুন আপনারা। রেভান চৈতিকে থামিয়ে দিয়ে বলল, আমি আড্ডাই খেয়ে এসেছি। সাইফুল তেমন খায়নি, ওকে খাবার দিন। আমার ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাবো। এই বলেই রেভান চলে গেল নিজের ঘরে। রাগে ফুঁসছে চৈতি। এভাবে হচ্ছে না, তাই ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল ও। আজ রাতে রেভানকে নিজের করেই ছাড়বে। বেশি অপেক্ষা আর সহ্য হয় না ওর। চৈতির রূপে পাগল হবে না এমন কোনো পুরুষ আছে নাকি? সাইফুলের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ও। বেচারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে তার বউ সাজছে পরপুরুষের জন্য। মিলাতের গোলাপ ফুল পছন্দ, তাই বারান্দার টবে হরেক রকমের গোলাপ গাছ লাগিয়েছিল ও। সেখানে বেশ অনেকগুলো গোলাপও ফুটে আছে। সবগুলো গোলাপ নিজে হাতে সংগ্রহ করে গোলাপের পাপড়িগুলো গোসলের জন্য রাখা হালকা উষ্ণ পানিতে ছেড়ে দিল। এবার উত্তম রূপে গোসল করে মনের মতো সাজবে নিজের পছন্দের পুরুষের জন্য। এভাবে কখনোই সাইফুলের জন্য নিজেকে তৈরি করেনি সে। আর করবেই বা কেন? যে মানুষটা শুধুই খেলার গুটি, তার জন্য কিসের সাজসজ্জা? রেভান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কাল পাসপোর্ট অফিসে গিয়ে মায়ের পাসপোর্টটা বানাতে হবে। তারপর ভাবি বোন মায়ের জন্য কিছু কেনাকাটা করবে। সন্ধ্যায় ক্লায়েন্টের সাথে মিটিং করে রাতের ট্রেনে চট্টগ্রাম ফিরবে। মোটামুটি কালকের দিনের প্ল্যান সাজিয়ে শুয়ে পড়ল ও। হঠাৎ কল এলো ফোনে। ছোট বোন নাইমা ফোন করেছে। রেভান মৃদু হাসলো। পাগলিটা আবার কোনো বায়না করবে নিশ্চিত। আসার সময়ও লম্বা লিস্ট দিয়েছে। ফোন রিসিভ করে কিছু বলার আগে ওপাশ থেকে ছোট বোনের ভয়ের তো গলা শুনে কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। কাপা স্বরে নাইমা বলে, ভাইয়া, বাঁচাও আমাকে। আমি কি করব বুঝতে পারছি না। মাইফিকের সাথে পালানোর জন্য বাসা থেকে বেরিয়েছিলাম, কিন্তু ওর উদ্দেশ্য ভালো না আমি বুঝতে পেরেছি। ও সিগারেট খেতে যাওয়ার পর ট্রেনের ওয়াশরুমে এসে তোমাকে ফোন করলাম। ও জানে না আমি বুঝে গেছি। বলতে বলতে কেঁদে ফেলল নাইমা। রেভান ততক্ষণে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে ওর। তবুও নিজেকে শান্ত রেখে বলল, চিন্তা করিস না, আমি আসছি। তুই ওকে বুঝতে দিস না, তুই বুঝে গেছিস ওর প্ল্যান। আর সাবধানে থাকিস। ট্রেন থেকে নামার আগে আমাকে কলে রাখিস। আচ্ছা ভাইয়া। নাইমা চোখ মুছে ফোন রেখে দিল। আর দেরি করা যাবে না, নয়তো মুশফিকের সন্দেহ হবে। মাশফিকের সাথে ওর 1 বছরের সম্পর্ক। বাসায় ওর কথা বলার পর বাবা মা ভাইয়ারা কেউ মেনে নেয়নি। তাই মাশফিক যখন বলেছিল ওর সাথে পালানোর কথা, তখন ভালোবাসায় অন্ধ হয়েও রাজি হয়ে যায়। তবে ঘর ছেড়ে বের হওয়ার পরই কেমন যেন লাগছিল। আর বাসে ঘুমের ভান করে ওর আর ওর বন্ধুদের কথা শুনেই বুঝতে পেরে গিয়েছিল ওর বদমতলবের কথা। তবে তখনও কিছু বুঝতে দেয়নি। নিজেকে সংযত রেখে সুযোগের অপেক্ষা করেছিল। তাড়াহুড়োয় সাইফুল বা চৈতি কাউকে বলার সুযোগ পায়নি রেভান। অবশ্য ওদের দরজায় একবার নক করেছিল, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় আর না ডেকে মানিব্যাগ আর ফোন নিয়েই বেরিয়ে পড়ে। চৈতি ওয়াশরুমে ছিল, তাই শব্দ শুনতে পায়নি। আর সাইফুল তো ঘুমাচ্ছেই। গোসল সেরে গোলাপি রঙের ছোট একটা নাইটি পরে নিজেকে একবার আয়নায় দেখে নিল। ফর্সা উরুর উপর গোলাপি রঙটা এত মানাচ্ছে, নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। আয়না থেকে চোখ সরিয়ে ঘুমন্ত সাইফুলের দিকে একবার চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। এরপর শুরু কোমরে ছন্দ তুলে ঘর ছেড়ে বেরিয়ে রেভানের ঘরের দিকে এগোলো। দরজায় নক করতে গিয়ে বুঝলো দরজাটা খোলা। হাসলো চৈতি। কাজ আরও সহজ হয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকে ড্রিম লাইটের নরম আলোয় পুরো রুমে কাউকেই দেখতে পেল না। ওয়াশরুমের দরজাও খোলা, বারান্দাও নেই। তাহলে গেল কোথায়? চৈতি ক্রোধে পাগল হয়ে গেল মুহূর্তেই। কি করবে এখন? এই ছেলেটাকে ধরা ছোঁয়া যাচ্ছে না কেন? কমলাপুর রেল স্টেশনে এসে থামলো ট্রেন। কথা মতো নাইমা ট্রেন থেকে নামার আগে ভাইকে ফোন করলো। রেভান রিসিভ করে ফোনটা লাউডস্পিকারে দিয়ে বুঝতে চেষ্টা করলো কোথায় আছে ওরা। ভাই যেন ও সহজেই বুঝতে পারে, তাই ও ইচ্ছে করে মাশফিককে নানান রকম প্রশ্ন করছে। কিন্তু মাশফিক কোনোটার উত্তর দিচ্ছে তো কোনোটার উত্তরে ধমকে উঠছে। রেভান বুঝে গেছে ওরা কোথায়। দ্রুত গতিতে ছুটছে সেদিকে। স্টেশনে জটলা বেঁধে গেছে। এত রাতেও অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে ওদের। অতপর রেল মাস্টার এসে রেভানের হাত থেকে ছুটিয়েছে মাশফিককে। রেভান এখনও রক্তচক্ষু নিয়ে ফুঁসছে। একটা মার যে সেও খায়নি তেমন না, আঘাতে ঠোঁট কেটে গেছে। আর মাশফিকের অবস্থা তো আরও করুণ। গালে, ঠোঁটে, কপালে, হাতে সব জায়গায় কেটেছে। প্রেমিক আর ভাই দুজনের মারামারি দেখে ভীত নাইমা এক কোনায় দাঁড়িয়ে কাঁদছিল। অতপর অপহরণের অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হলো মাশফিককে। পুলিশ ওকে নিয়ে চলে যাবার পর নাইমা ভাইয়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, আমার তোমাদের কথা শোনা উচিত ছিল। নিজের অজান্তেই আমি কত বড় ভুল করে ফেলেছি।
যাক, শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। বের হয়েছিস কখন? বিকেলে। তাহলে মা বাবা ভাই ভাবি ওরা এখনো ফোন করলো না যে? তনিমার গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত ওর বাড়ি থাকবো এটা বলেছি, তাই চিন্তা করছে না। ঠিক আছে, বাসায় এসব বলার দরকার নেই। সোজা তানিমাদের বাসায় চলে যাবি। কিন্তু ভাইয়া, তুমি আমাকে কিছু বলবে না? কি বলবো? তুই তো নিজের ভুল বুঝতে পেরেছিস। আশা করছি শিক্ষা হয়ে গেলে এমন ভুল দ্বিতীয়বার করবি না। নাইমা কান্না ফুলে ভাইকে জড়িয়ে ধরে বলল। আই লাভ ইউ ভাইয়া। হয়েছে, ন্যাকামি করতে হবে না আর। রাতের শেষ ট্রেনের টিকিট করে দিয়ে বোনকে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠিয়ে দিল রেবান। তারপর আবার সাইফুলদের বাসায় পথ ধরল। ঘণ্টাখানেক রেবানের জন্য অপেক্ষা করেও যখন রেবান এলো না, তখন রাগে নিজের ঘরে এসে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেই নিজের চুল টানতে লাগলো চৈতি। এভাবে কতক্ষণ ভিজেছে ওর মনে নেই। ঠান্ডায় যখন শরীর কেঁপে উঠল, তখন শাওয়ার অফ করে কোনো রকম বাথরোব জড়িয়ে সাইফুলের পাশে গিয়ে শুয়ে পড়ল। রেবান যখন সাইফুলদের বাসায় পৌঁছলো তখন মধ্যরাত। ভাগ্যিস দরজার চাবিটা নিয়ে বেরিয়েছিল, না হলে এখন কে খুলতো দরজা? ঘরে ঢুকে সোজা নিজের রুমে এসে শুয়ে পড়ল ও। সাইফুলের পাশে শুয়ে আধ ঘুমে রেবানের আসার শব্দটা শুনল চৈতি। শরীরটা ক্রমশ গরম হয়ে উঠেছে, চোখের কোণায় অবজ্ঞার জল। জীবনেও কোনো পুরুষ ওকে অবজ্ঞা করেনি। যাকে চেয়েছে তাকেই পেয়েছে। পুরুষেরা নিজেই ওকে ধরা দিত, ওর কসরত করতে হয়নি। কিন্তু এই পুরুষটি যেন ওকে দেখেও দেখছে না। রেভান সকালে ঘুম ভাঙার পর রুম থেকে বেরিয়ে দেখলো ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে সাইফুল। ওকে দেখেই সহাস্যে বলল, কিরে বন্ধু, আয় বস। তোর ভাবি তো আজকে অসুস্থ, আজকে নাস্তা আমি বানিয়েছি। রেভান এসে পাশের চেয়ারে বসে বসে বলল, কি হয়েছে ভাবির? কাল রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে, তাই এই অবস্থা। কত বলি নিজে শরীরের যত্ন নাও, কিন্তু শোনে না আমার কথা। ঔষধ খেয়েছে? হ্যাঁ, নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন আবার ঘুমাচ্ছে। তুইও নাস্তা খেয়ে নে, আমি আবার অফিস যাব। রেভান মাথা নাড়ল। একবার ভাবলো কাল রাতের ঘটনাটা বলবে, কিন্তু পরে মনে করলো এসব কথা এত ছড়ানো উচিত হবে না। বোনের ভবিষ্যতের প্রশ্ন। সাইফুল চা শেষ করে উঠবে এমন সময় কলিং বেল বাজল। উঠে গিয়ে দরজা খুলতেই গালের উপর ভারী কিছুর আঘাত অনুভব করলো। হতভম্ব হয়ে সামনে চাইতে দেখলো প্লাস্টিকের একটা জুতো এক হাতে উঁচু করে ধরে রণচণ্ডী হয়ে দাঁড়িয়ে আছে মিলাত। মিলাতের পেছনে অনুরূপ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা এমন কিছু করবে ও ভাবতেই পারেনি। আজ সকালে রুটিন চেক আপ শেষে চেম্বারে আসতেই একজন নার্স দ্রুত এসে খবর দিলেন, 327 নম্বর কেবিনের রুগী ওষুধ খেতে যাচ্ছে না কিছুতেই। তার বাবা মাও নেই এখন, তারা 1 ঘন্টা পর আসবেন। এখন আমরা কি করব ডক্টর? নার্সের কথা শুনে অনুরূপ 327 নম্বর কেবিনে আবারও ছুটে গেল। ঘটনা সত্যি, মেয়েটা কিছুতেই ওষুধ খেতে চাচ্ছে না। ওর বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলো অনুরূপ। তারপর শান্ত স্বরে বলল, কোনো সমস্যা হচ্ছে? আমাকে সবটা খুলে বলুন মিস। মিলাত অনুরূপের দিকে চেয়ে নির্বিকার স্বরে বলল, আমার ওষুধ খেতে ইচ্ছে করছে না। তাহলে এখন কি করছে আপনার? আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনার ইচ্ছে পূরণ করার। মিলাত অনুরূপের দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থেকে বলল, এই মুহূর্তে আমি একজনের সাথে দেখা করতে চাই। যদি আপনি আমাকে তার কাছে নিয়ে যান, তবেই আমি ওষুধ খাবো। কিন্তু আপনার শারীরিক অবস্থা এখন অতটা ভালো নয়। আমি পারবো, আমায় নিয়ে যান। আচ্ছা, আপনার বাবা মা আসুক, তাদের বললে তারা নিয়ে যাবে। না, আপনাকেই নিয়ে যেতে হবে। আমি আর কারোর সাথে যাব না। কেন? কারণ আমি বাঁচতে চাইনি, কিন্তু আপনি বাঁচিয়েছেন আমায়। তাই আপনাকেই আমার কথা শুনতে হবে। যদি না শোনেন, তাহলে আবারও সুইসাইড করতে যাব। আর এবার যদি মরে যাই না, তাহলে দায়ী থাকবেন আপনি। মিলাতের কথা শুনে বিস্ময়ে চূড়ায় পৌঁছে গেল অনুরূপ। আজ পর্যন্ত এমন অভিনব পদ্ধতিতে ব্ল্যাকমেল কেউ করেনি। অগত্যা মেয়েটির কথায় রাজি হয়ে ওর কথা মতো অনুরূপ একটা বাড়ির সামনে গাড়ি থামালো। মিলাত গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে দ্রুত বাড়িটির দোতলায় উঠে গেল। ওর হাতে একটা শপিং ব্যাগও ছিল। অনুরূপ ধারণা করেছিল হয়তো ওর জন্য গিফট এনেছে, সেটা দিতেই এসেছে। কিন্তু এই মুহূর্তে সামনের দৃশ্যটি দেখার পর ওর মনে হচ্ছে গিফট এমনও হতে পারে, জানা ছিল না। তবে জুতোটা চেনা পরিচিত লাগছে। অনুরূপ মস্তিষ্কে একটু জোর দিতেই বিদ্যুৎ খেলে গেল। এটা তো হাসপাতালের ওয়াশরুমের জুতা। প্রত্যেকটা ওয়ার্ড চেম্বারের ওয়াশরুমে একই রকমের জুতো। আরেক দফা হতভম্ব হলো সে। এদিকে সাইফুল বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে আছে মিলাতের দিকে। ওর এখনও বিশ্বাস হচ্ছে না সেই শান্তশিষ্ট মিলাত ওকে জুতো দিয়ে মারল। যে মেয়েটা কখনো ওর মুখে মুখে কথা বলতো না, সেই মেয়েটা এমনও করতে পারে। সাইফুল কিছু বলবে তার আগেই মিলাত একদলা থুতু নিক্ষেপ করলো ওর মুখে। এবার মাথা গরম হয়ে গেল সাইফুলের। ডান হাত উঁচু করে যেই থাপ্পড় দিতে যাবে, সেই অনুরূপ পিছন থেকে এসে মিলাতকে সরিয়ে ফেলল। মিলাতের আগে ফুঁসতে ফুঁসতে বলল,
আমার জীবন নরক বানানোর জন্য তোর এর থেকেও বড় শাস্তি প্রাপ্য ছিল। কিন্তু একটা সময় তোকে ভালোবাসতাম, তাই অল্পেই ছেড়ে দিলাম। আপা, সরি, তোর বউকে বলিস, তার সাথে হিসাব নিকাশ তোলা রইলো। কথাগুলো বলেই মিলা তার দাঁড়ালো না, হনহনিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো। পেছনে অনুরূপ এলো। সাইফুল পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল। মেজাজ একদম খিচে গেছে। ডাইনিং রুম থেকে সব দেখা যায় বলে এতক্ষণ কিচ্ছু বলেনি, সব চুপচাপ সহ্য করে গেছে। আজকে যদি রেভান না থাকতো তাহলে ওই মেয়েকে এমন শিক্ষা দিত যে এই রকম কাজ করার আগে 200 বার ভাবতো। থাক, সমস্যা নেই, তোলা রইল, কোনো একদিন সুদে আসলে ফেরত দেওয়া যাবে। ডাইনিং রুমে ফিরে আসতে আসতে এসবই ভাবছিল সাইফুল। ওকে দেখে রেভান জিজ্ঞেস করলো, কে এসেছিল রে? ভিক্ষুক। ও আচ্ছা, তুই বের হবি কখন? চৈতিকে একটু দেখে আসি, তারপরেই বের হব। আচ্ছা, আমি নাস্তাটা করে ফেলি, আমিও বের হব, আজ সারাদিন কাজ আছে। সাইফুল আর রেভান একসাথেই বের হলো। গাড়িতে উঠেই কেঁদে ফেলেছিল মিলাত। অনুরূপের কৌতূহল জাগলো এই অদ্ভুত মেয়েটির প্রতি, তবুও এই মুহূর্তে কিছুই জিজ্ঞেস করলো না। গাড়ি ঘোরালো হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে মিলাতকে নিজের কেবিনে পৌঁছে দিয়ে বলল, এবার যেন কোনো বাহানা না শুনে। অলরেডি সকালে ঔষধ লেট করেছেন, বাকি বেলা ওষুধ ঠিকমতো খাওয়া যায়। সেই রণচণ্ডী রূপটা এখন আর নেই মিলাতে। শান্ত মেয়ের মতো মাথা নেড়ে সায় দিল সে, আর বলল, প্লিজ, আজকের ঘটনাটা বাবা মাকে বলবেন না। অনুরূপ মাথা নাড়ল। তারপর কেবিন থেকে বেরিয়ে নিজের চেম্বারে ফিরে গেল। এখনও বাসায় যাবে, তবে কিছুতেই মেয়েটির ভাবনা মাথা থেকে যাচ্ছে না। কৌতূহল বাড়ছে। একটু বেলা করে ঘুম থেকে উঠল চৈতি। এখন শরীরটা ভালো লাগছে একটু। রিভানের ঘরে গিয়ে দেখলো সে সেখানে নেই, তবে তার ব্যাগ আছে, তার মানে যায়নি এখনও। চৈতি গিয়ে ওর বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। ইস, কি শান্তি লাগছে! জীবনে প্রথমবার সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারছে ও। তবে এই ভালোবাসা কি আদৌ কপালে আছে? না, যে কোনো মূল্যে এই পুরুষটিকে তার চাইই চাই, তা না হলে নারী জীবন বৃথা। রিভান সবার জন্য টুকটাক কেনাকাটা করে বের হতেই ওর মা সালেহা বেগম ফোন করলেন। রিসিভ করতেই তিনি বললেন, কি করছিস রে? শপিংয়ে এসেছিলাম মা। ফিরছিস কবে? আজ রাতেই। শোন না, একটা কথা বলতাম তোকে। বলো। নাইমার জন্য একটা ছেলে পছন্দ করেছে তোর মামা। ছেলেটা ডাক্তার, ঢাকার একটা নামকরা হাসপাতালে আছে। দেখতেও ভালো। তোকে ছবি আর বায়োডাটা দিয়েছি, একটু দেখা আয় না ছেলেটাকে। মা, নাইমা সবে অনার্স ফার্স্ট ইয়ারে, এখন কি দরকার বিয়ের? তুই বুঝবি না, আর ভালো ছেলে সবসময় পাওয়া যায় না, আর দেখলেই তো বিয়ে হচ্ছে না, জানা বাপ। রিভান অতিষ্ঠ হয়ে বলল। আচ্ছা, যাবো। আরও কিছু টুকটাক কথা সেরে ফোন রাখতেই দেখলো মা ছেলের ছবি বায়োডাটা দিয়ে বসে আছে। নিতান্তই অনাগ্রহে এর সাথে ছবিটা দেখলো রেভান। চেহারা তো ভালোই। ছেলের নাম কি? ও আচ্ছা, অনুরূপ চৌধুরী। রেভান পুরো বায়োডাটা পড়ল। ভালোই মনে হচ্ছে, দেখে আসা যায়। ভাবনা অনুযায়ী হাসপাতালের দিকে রওনা দিল ও। অনুরূপের সাথে দেখা করতে এসেছিল রেভান, তবে পারেনি, কারণ অনুরূপের আজ ছুটি। ওকে কাল সকালে পাওয়া যাবে, কিন্তু কাল সকাল পর্যন্ত একদমই সময় নেই রেভানের। আজ রাতেই ফিরতে হবে। যাই হোক, ও তো এসেছিল, এখন না পাওয়া গেলে কি আর করার। বিকেলেই ডিসচার্জ দেওয়া হলো মিলাদকে। ও নিজেই থাকতে চাইছে না আর হাসপাতালে, যদিও ওকে আরও একদিন থাকতে বলা হয়েছিল, কিন্তু মিলাদ রাজি হয়নি। শারীরিক দিক বিবেচনা করলেও এখন অনেকটাই সুস্থ আছে ও। বাসায় ফেরার পথে হারুন সাহেব মেয়ের মাথায় হাত রেখে বললেন, কোথাও ঘুরে আসবে? মিলাদ মাথা নেড়ে সম্মতি দিল। ক্লান্ত বিধ্বস্ত মনটা যদি কোথাও গিয়ে শান্তি পায় তাহলে ক্ষতি কি? মিনারা বেগম মেয়ের হাত ধরে নরম গলায় বললেন, তুই এইভাবে ভেঙে পড়িস না মা, তোকে এভাবে দেখতে ভালো লাগে না। আর কেউ না থাকুক, আমরা তোর পাশে সব সময় আছি। মিলাদ বাবা মায়ের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দিও তোমরা। নিজেও কষ্ট পেয়েছি, তোমাদেরকেও কষ্ট দিয়েছি আমি। হারুন সাহেব মেয়ের মাথা নিজের বুকে নিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, নিজেকে কখনো একা ভাববে না। তোর ফুপির বাসায় যাবে? চট্টগ্রাম হ্যাঁ। যাব। তাহলে কালকে রাতের ট্রেনের টিকিট করে। না বাবা, আজ রাতেই যেতে চাই আমি। কিন্তু মা, আমার তো কাল ছুটি নেই। সমস্যা নেই বাবা, আমি একাই যেতে পারবো। অসম্ভব, এই অবস্থায় তোকে একা ছাড়ার প্রশ্নই আসে না। কিছু হবে না আমার বাবা, আমি ঠিক আছি। একটা দিন অপেক্ষা করলে কি হয়? হারুন সাহেব অসহায় কণ্ঠে বললেন। বাবা, গেলে আজ রাতেই যাব, আর না গেলে যাবই না। মিলাতের কণ্ঠে জেদ।
অবশেষে মেয়ের কথায় রাজি হলেন হারুন সাহেব। তবে দুশ্চিন্তাও হচ্ছে, কালকে অফিসে যাওয়াটা জরুরি, তা না হলে ছুটি নিয়ে নিত। এদিকে মেয়েও নাছোড়বান্দা। ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে মিটিং শেষ করে রেভান সাইফুলের বাসার উদ্দেশ্যে রওনা দিল। নিজের ব্যাগটা নিতে হবে, এরপর রাত 10টার ট্রেন ধরবে। চৈতির মন খারাপ লাগছে ভীষণ। ভালোবাসার মানুষটা চলে যাবে একটু পর, অথচ কিছুই বলা হলো না, করা হলো না। অবাধ্য মনটা শান্ত হচ্ছে না কিছুতেই।